আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অসুস্থ খালেদা জিয়া যোগ দেবেন না সমাবেশে। 27.5 টাকা দরে এলো 1900 টন ভারতীয় আলু। জানাবো হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম। অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। জানাবো 10টা কষ্ট মামলা, জামায়াতের প্রয়াত আমিরকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড থেকে খালাস। এবং সর্বশেষ জানাবো ঘুম ভাঙতে আটকে ওঠেন আজহারী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অসুস্থ খালেদা জিয়া যোগ দেবেন না সমাবেশে। অসুস্থতার কারণে আগামী শনিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য দেন। মির্জা ফখরুল বলেন, তিনি খালেদা জিয়া গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে। গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে অনুষ্ঠানে সেনাবাহিনী নিবাসের সেনাকুঞ্জে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সে সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। প্রসঙ্গত 2018 সালের ফেব্রুয়ারিতে সবশেষ প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। 27.5 টাকা দরে এলো 1900 টন ভারতীয় আলু। ভারত থেকে দ্বিতীয় চালানে আরো 1900 টন আলু যশোরের বেনাপোল বন্দরে পৌঁছেছে। মঙ্গলবার 17 ডিসেম্বর সন্ধ্যায় ভারতের পেট্রোপোল বন্দর দিয়ে 42টি ওয়াগানে করে আলুর চালানটি বাংলাদেশে প্রবেশ করে বলে জানান বেনাপোল C&F এজেন্ট লজিস্ট সার্ভিস প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি ফারুক ইকবাল ডাবলু। তিনি জানান, ভারত থেকে ট্রেনের একটি র্যাকে 1900 টন আলু আমদানি হয়েছে। পণ্য চালানটি কাস্টমস থেকে ছাড়া করে আনলোডের জন্য যশোরের নোয়াপাড়ায় পাঠানো হয়েছে। নোয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে। জানা গেছে, ভারতের মালদার রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিলাক্স ইন্টারন্যাশনাল আলুর চালানটি রপ্তানি করেছে। আমদানিকারক চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ পণ্য চালানটির আমদানি মূল্য $4,37,000 মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রতি কেজি আলুর দাম পড়েছে প্রায় 27.5 টাকা। হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম। অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 15.5 বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। বুধবার দুর্নীতি দমন কমিশনের সিদ্ধান্তে উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। টিমের অন্য সদস্যরা হলেন উপপরিচালক সাইদুজ্জামান নন্দন, সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া, SM রাশিদুল হাসান ও AKM মুর্তজা আলী সাগর। বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের পরিচালককে এই টিমের তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। শেখ হাসিনা, শেখ রেহানা ও জয় সহ হাসিনা পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানকালে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ, সম্পদ জব্দ বা ক্রক করতে পারবে এই কমিটি। অভিযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি বা 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে ওঠে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের উদ্যোগ নেয় দুদক। অভিযোগের রূপপুর ছাড়াও আশ্রয় সহ 8টি প্রকল্পের দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে। অন্য প্রকল্পগুলোতে 21,000 কোটি টাকার দুর্নীতি অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে RNPP থেকে 5 বিলিয়ন বা $500 কোটি বাংলাদেশি মুদ্রায় 60,000 কোটি টাকা লোপাট করেছেন। গত 30 সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর চেয়ারম্যান ও ববি হাজ্জাজ। রিটের উপর প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। রিটের শুনানি নিয়ে এইসব অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 15 ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। প্রসঙ্গত, গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নে টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন বা $500 কোটি লোপাট করেছেন। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যে বরাত দিয়ে সব প্রতিবেদন করা হয়। প্রতিবেদনগুলোতে আরো বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাই টিম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়।
যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব জয় ও ভাগ্নের টিউলিপ সিদ্দিক। একটি প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সহযোগিতার বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ করা হয় $1,265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ সিদ্দিক, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পোরেট দাবি, সেই সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রচ্ছায়না লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক। তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী। যুক্তরাষ্ট্র জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ ও কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। তাদের এই কোম্পানি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় $900 মিলিয়ন পাচার। 10 টাকা কষ্ট মামলা, জামায়াতের প্রয়াত আমিরকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড থেকে খালাস। জামায়াত ইসলামের প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। বুধবার 18 ডিসেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন। মাওলানা নিজামীর ছেলে ব্যারিস্টার নাজর রহমান বলেন, মাওলানা নিজামী যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন, আজকের রায়ে তা আবার প্রমাণ হলো। বহুল আলোচিত এই অস্ত্র চোরাচালানের এই মামলার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। উল্লেখ করে 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক অস্ত্রের চালান। এই নিয়ে বন্দর নগরীর কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা দায়ের করা হয়। ঘুম ভাঙতেই আটকে ওঠেন আজহারী। ঘুম ভাঙতে ইস্তেমার মাঠে সংঘর্ষের খবর শুনে আটকে উঠেছিলেন জনপ্রিয় ইসলামী আলোকচক মিজানুর রহমান আজহারী। এই ঘটনায় দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী বলেন, সাত সকালে ঘুম ভাঙতে এমন একটা খবর শুনে রীতিমতো আটকে উঠেছে, অত্যন্ত মর্মাহত হয়েছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ভীষণ। আহারে, আমার দেশে এক মুসলিম ভাইয়ের হাতে আরেক মুসলিম ভাই রক্তাক্ত, এই দৃশ্য কেমন করে সহ্য করি। তিনি আরো লিখেছেন, মদিনার আউস ও খাজরাজ গোত্রের ভেতর ছিল 100 বছরের শত্রুতা, দা কুরাল সম্পর্ক বললেও কম হবে। সেই শত্রুতা ঘোচাতে নবীজির 1 ঘন্টাও লাগেনি, কেননা তিনি সমস্যা একেবারেই গোড়ায় হাত দিয়েছিলেন। নবীজি দেখেছেন 2 গোত্রের মাঝে ভীষণ রকম ইগো প্রবলেম, নিজেকে সেরা ভাববার বৃষ্টি প্রবণতা। নবীজি তাই শুনিয়ে দিলেন তাওহীদের সবক, শোনো তোমরা কেউই বড় নও, বড়ত্ব একমাত্র আল্লাহর শান। তাই একবার যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনেই নিয়েছো, তখন আর নিজেকে ছোট ভাবতে বাধা কোথায়? আল্লাহর ইচ্ছার সামনে নিজের সঁপে দাও, সব ভেদাভেদ ভুলে যাও। নবীজির এই আপ্তবাক্য সেদিন স্ফুলিঙ্গ হয়ে জ্বালিয়ে দিয়েছিল সমস্ত শত্রুতা আর রিগো। আউস আর খাজরাজ হয়ে গেল ভাই ভাই, এক দেহ এক প্রাণ। তবলিগের নেতৃত্বস্থানীয় মুরব্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্ম তবলিগ জামায়াতের এই সংকটে আপনাদের দায়িত্বশীল ভূমিকা কোনো বিকল্প নেই। আপনারা আলোচনায় বসুন, তবে ফলপ্রসূ আলোচনার পূর্ব শর্ত হলো দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারা, একে অপরকে ছাড় দেবার মানসিকতা রাখা। মনে রাখবেন, বিষয়টা কেবল আর দলীয় গণ্ডিতে আটকে নেই, এটার সাথে এখন বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তি জড়িত। তিনি আরো বলেন, আপনারা খুব ভালো করে জানেন আমাদের প্রতিবেশী দেশের গণমাধ্যমগুলোতে ওত পেতে থাকে কখন এই দেশের মুসলিমদের এক হাত নেওয়া যায়। সেখানে আপনারাই যদি বলে ওঠেন, আপনারা যদি বল ঠেলে দেন ওদের কোর্টে, সেটা খুবই দুঃখজনক। গতকালের ঘটনা নিঃসন্দেহে তাদের সুবিধা দেবে। তারা এই ইস্যু ব্যবহার করে এই দেশের ইসলামী আন্দোলন ও দলগুলোকে বিতর্কিত করার চেষ্টা চালাতে পারে। আত্মসমালোচনার আহ্বান জানিয়ে আজহারী বলেন, এই ঘটনা তাবলিগের দায়িত্বশীলতার সামনে আত্মসমালোচনার সুযোগ তৈরি করে দিয়েছে। বছরের পর বছর ধরে আপনারা কোনো সবক দিলেন সাথীদের, আপনারা কি তাদের এক উম্মাহ কনসেপ্ট শেখাতে ব্যর্থ হয়েছেন? আপনারা যথাযথ তার বিয়াদ দিতে পারেননি বলেই সাথীরা আজ সত্যিকার শত্রু চিনতে ভুলে গিয়ে নিজেদেরকে শত্রু ভেবে বসে আছে। পৃথিবীর অন্যান্য দেশে তাবলিগের দুই পক্ষ যার যার মতো কাজ করছে, কিন্তু এমন মারামারি তো হচ্ছে না, কারণ তাদের মধ্যে উম্মাহ স্পিরিট আছে। উম্মাহ স্পিরিটকে যত বড় করে তোলা যাবে, দলীয় স্বার্থ তাদের কাছে তত নগণ্য হয়ে উঠবে। তাবলিগের সাথীদের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহর ওয়াস্তে সংযত হন, আল্লাহকে ভয় করুন। মুসলিম ভাইদের রক্ত ঝরানো আর যাই হোক নবীজির উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না, ওটা স্রেফ আশা বিয়াদ তথা দলবাজি।
ধোকাবাজি। আর আশা বিয়াতের পরিণতি কত ভয়ানক তা নবীজির জবানিতেই শুনুন। যে আশা বিয়াতের দিকে ডাকে সে আমার দলভুক্ত নয়, যে আশা বিয়াতের জন্য লড়াই করে সে আমার দলভুক্ত নয়, আর আমার দলভুক্ত নয় সেও যে আশা বিয়াতের উপর মৃত্যুবরণ করে। শুনান আবু দাউদ 51-21। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।